নমস্কার, দেখছেন সিটিভিএন ডক্টর প্লাস করোনা সতর্কতা নিয়ে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। আর আপনারা জানেন মার্চের প্রথম থেকে আমরা আছি আপনাদের সঙ্গে। প্রতিদিন যাবতীয় প্রশ্নের উত্তর আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করেছি। যাবতীয় কনফিউশন আপনাদের মধ্যে যা সৃষ্টি হয়েছে তা আমরা এখান থেকে দূর করার চেষ্টা করেছি এবং বারবার আমরা বলেছি আপনারা সতর্ক হন, সাবধান হন, কিন্তু আপনারা আতঙ্কিত হবেন না। এই মন্ত্র নিয়ে আমরা কিন্তু মার্চের প্রথম থেকে আজ অবধি আপনাদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে করোনার সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে এবং আমাদের সঙ্গে যেসব ডাক্তারবাবুরা কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে যাচ্ছেন, আপনাদেরকে সতর্ক করে যাচ্ছেন, তাদেরকেও আরও একবার কুর্নিশ জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে। এবং আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভ্যাকসিন নিয়ে ইতিমধ্যেই গোটা বিশ্ব জুড়ে সতর্কতা। কিভাবে ভ্যাকসিন আসবে, ভ্যাকসিন কিভাবে বন্টন হবে, ভ্যাকসিন কিভাবে মানুষের কাছে পৌঁছে যাবে, সেটা এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। কিন্তু আরও একটা চ্যালেঞ্জের দিক উঠে আসছে, তা হলো ভ্যাকসিন দেওয়ার পর কতদিন পর মানব শরীরে কাজ করবে ভ্যাকসিন। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং যাকে পেয়ে গেছি, অত্যন্ত পরিচিত মুখ, আপনাদের সঙ্গে বারে বারে তার আলোচনা হয়েছে, তিনি আপনাদের পাশে দাঁড়িয়েছেন, আপনাদের কনফিউশন দূর করেছেন, এমডি মেডিসিন ডক্টর অরিন্দম বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে স্বাগত জানাই একটা বিগ ওয়েলকাম দিয়ে। ডক্টর বিশ্বাস, অবশ্যই ডক্টর বিশ্বাস, একটা দিক অবশ্যই আমরা আলোচনা করব এবং সেই দিকগুলো নিয়ে মানুষের অনেকেই কনফিউশন রয়েছে যে করোনার জন্য ভ্যাকসিন যখন নিচ্ছি তার কতদিন পর ভ্যাকসিন আমার শরীরে কাজ করছে, এক। দ্বিতীয়ত, আমি যখন করোনা ট্রিটমেন্ট করিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছি, আবারও কিন্তু করোনা ফিরে আসছে 10 দিনের মধ্যে। অর্থাৎ এখানে একটা বড় দিক সৃষ্টি হচ্ছে, তা হলো আমাকে ডিসচার্জ করার ক্ষেত্রে কি কি নিয়ম ফলো করতে হবে, কতবার রিপোর্ট করাতে হবে, কতবার টেস্ট করাতে হবে, এখানে কিন্তু একটা বড় কনফিউশন থেকে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু যে দিক আমাদের ভাবাচ্ছে, করোনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী ছিল, সেটা ক্রমশ নিম্নমুখী, দেশ কি রাজ্য সব জায়গায়, গোটা বিশ্ব জুড়ে। কিন্তু দ্বিতীয় ওয়েভ আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে দেখতে পাচ্ছি, দ্বিতীয় ওয়েভ কিন্তু ইতিমধ্যেই আসছে এবং ইতিমধ্যেই বিভিন্ন দেশ সতর্ক হচ্ছে, এমনকি চীনেও দ্বিতীয় ওয়েভ কিন্তু দেখা দিয়েছে। এবং করোনার 1 বছর আমরা কাটিয়ে এসেছি। করোনাকে কিভাবে ফাইট করতে হবে, করোনার যাবতীয় সতর্কতা, প্রাইমারি যে গাইডলাইন আপনারা প্রত্যেকেই জানেন, স্বাস্থ্যবিধি কি সেটা আপনারা জানেন, তা আপনারা মেনে চলেছেন এত মাস ধরে। কিন্তু এখন সবথেকে বড় যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে নিউ নর্মাল পরিস্থিতিতে আপনি আপনাকে কিভাবে সুরক্ষায় রাখবেন। ডক্টর বিশ্বাসের কাছে যে প্রসঙ্গ নিয়ে আমি যাব, ডক্টর বিশ্বাস, আরও আপনাকে একবার স্বাগত জানাই। আপনি অবশ্যই আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু একটা লাইনের ডিস্টার্ব হচ্ছিল। যাই হোক, নেটওয়ার্কের অসুবিধার জন্য আমরা জানি যে আপনি বাড়িতে বসেই কিন্তু আমাদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধটা করে যাচ্ছেন। শত বাধা সত্ত্বেও, শত যে অসুবিধা, সেই অসুবিধাকে জয় করেও আপনি আমাদের পাশে রয়েছেন, তার জন্য আপনাকে আরও একবার কুর্নিশ জানাই। ডক্টর বিশ্বাস, যে প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা করব তা হলো ভ্যাকসিন আমার শরীরে। আজ আমি ভ্যাকসিন নিলাম, ভ্যাকসিন এসে গিয়েছে, আসছে, এই প্রসঙ্গ থেকে আরও একটু দূরে যে, আরও একটু এগিয়ে যে, আমি যদি বলি ভ্যাকসিন এসে গিয়েছে, আমি আমার শরীরে নিলাম, কদিনের মধ্যে কার্যকর হবে, তার কি কোনো গাইডলাইন রয়েছে? অনেকেই ভাবছেন আমি ভ্যাকসিন নিয়ে নেব, বাইরে বেরিয়ে যাব, করোনা সতর্কতা যা রয়েছে আমি আর মানব না, সেটা কি কতটা অযৌক্তিক? দেখুন, একটা কথা স্পষ্ট, ভ্যাকসিন আজকে নিলাম, প্রথম কথা এই ভ্যাকসিন দুবার নিতে হবে। এখন পর্যন্ত যা বলা হচ্ছে, যা তথ্য উঠে এসছে আমাদের সামনে, ওইটুকু তথ্য আমরা জানতে পেরেছি। এই ভ্যাকসিন 4 সপ্তাহের মধ্যে দুবার নিতে হবে, 4 সপ্তাহের ব্যবধানে। তো এই ভ্যাকসিন নেওয়ার পরে তার পরের দিনই আমি করোনা মুক্ত হয়ে গেলাম, তার কোনো মানে নেই। ভ্যাকসিন কাজ করতে করতে, তার কার্যকারিতা প্রমাণ করতে করতে 6 মাসও লাগতে পারে, 9 মাসও লাগতে পারে। সুতরাং এই সময়টা আমাদের কিন্তু যে সাবধানতাটা অবলম্বন আমরা করেছি, যে সতর্কতার অবলম্বন করেছি, সেই সতর্কতা কিন্তু আমাদের মেনে চলতে হবে। তারা হলে কিন্তু কোনো উপায় নেই, আমরা কিন্তু আবার বিপদের দিকে চলে যেতে পারি। তো সেই ক্ষেত্রে ভ্যাকসিন, হ্যাঁ, নিশ্চয়ই ভবিষ্যতে আমাদের এই রোগকে, আমাদের শরীর প্রতিহত করবে। কিন্তু এই যে সময়টা বললাম, 6 মাস অথবা 9 মাস, সেই সময়টা কিন্তু আমাদেরকে সতর্কতা পালন করতে হবে, যে পালন আমরা এতদিন ধরে করেছি, সুষ্ঠুভাবে করেছি, খুব নিয়মিতভাবে করেছি। বেশিরভাগ শ্রেণীর মানুষ এই কর্তব্য তারা পালন করেছেন, তারা কর্তব্য পরায়ণতা দেখিয়েছেন, সব সরকারের স্বাস্থ্য নিধান বা বিধান যাই বলুন। এই ক্ষেত্রে
আমাদের পরিষ্কার কথা, ভ্যাকসিন আজকে নিলাম কালকে থেকে আমি রোগমুক্ত নই। আমাদের কিন্তু 6টা মাস অপেক্ষা করতে হবে। তারপর সরকার বিশ্লেষণ করবেন, তাদের পরিকল্পনা অনুযায়ী তখন তারা ঘোষণা করবেন করোনা থেকে ভারতবর্ষ মুক্ত হয়েছে। সেদিন থেকে আমরা নিশ্চিতভাবে রাতের ঘুম ঘুমোতে পারবো, বাইরে বেরোতে পারবো। একদমই তাই ডক্টর বিশ্বাস, যে তথ্য উঠে আসছে তা কিন্তু আমাদের যথেষ্ট চিন্তায় ফেলছে, কারণ আমাদের রাজ্যে আমরা দেখেছিলাম পুজোর আগে প্রায় 4,000 ছুঁই যে ঊর্ধ্বমুখী গ্রাফটা ক্রমশ নিম্নমুখী হয়েছে, কিন্তু বেশ কয়েকদিন নিম্নমুখী থাকার পর সেই গ্রাফ আবারও ঊর্ধ্বমুখীর দিকে। কারণ তথ্য বলছে গত 24 ঘন্টায় আমাদের রাজ্যে আক্রান্ত হয়েছে 2,239 জন। যদিও সুস্থতার হার কিন্তু বেড়েছে, সুস্থতার সংখ্যা বেড়েছে, সুস্থ হয়ে মানুষ বাড়ি ফিরেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,729 জন গত 24 ঘন্টায়, এবং মৃত্যু মিছিল সেটা কিন্তু একদম অবিচ্ছিন্ন আমরা বলতে পারি, সেটা কিন্তু রয়েছে 40-42-এর কোঠায় কিন্তু ঘোরাফেরা করছে। গত 24 ঘন্টাতেও আমাদের রাজ্যে মৃত্যু হয়েছে 42 জনের। কতটা আশঙ্কা এখনো, কতটা আশঙ্কার মধ্যে আমাদের রাজ্য? যথেষ্ট আশঙ্কা আছে। 90, 92, 93% সুস্থ হতে পারে, কিন্তু আজকে 5% থেকে 7% ভারতবর্ষের মানে কিন্তু একটা বড় সংখ্যা। এটা ভুলে গেলে কিন্তু হবে না। দৈনন্দিন জীবনে আমরা অনেক খবরে হয়তো করোনা নিয়ে এখন কিছুটা, আপনাদের চ্যানেলের কথা বলছি না, কিন্তু কিছু মিডিয়া হয়তো তারা আর এই নিয়ে বিশেষ আলোচনা করছে না। কিন্তু একটা কথা, করোনা কিন্তু মানুষকে জীবনহানি করছে, সেটা কিন্তু স্পষ্টভাবে প্রমাণিত। আমার নিজের আত্মীয়, নিজের কাছের মানুষ 15 দিন আগে চলে গেছেন আমার কাছ থেকে ছেড়ে। তো সেই ক্ষেত্রে একজন চিকিৎসক হয়ে যখন নিজের লোকটাকে বাঁচাতে পারলাম না, আমি কিন্তু ব্যথিত আর আমি কিন্তু চিন্তিত। সেই জন্যই চাইছি ভ্যাকসিন আসুক। এতদিন অনেক কাগজে কলমে ভ্যাকসিনের কথা শুনছি, এবার বাস্তবে যেন রূপান্তরিত হয়, একটা ভ্যাকসিন আমরা পাই এবং ভ্যাকসিনটা যেন কার্যকারী হয়, সেই আশা আমি রাখছি। এখন কিন্তু অপেক্ষার শেষ হতে চলেছে, ধৈর্যের কিন্তু বাঁধ ভেঙে যাচ্ছে। এবার ভ্যাকসিন আসার সময়। তবে হ্যাঁ, ভ্যাকসিন যেটাই আসবে বা যে ভ্যাকসিন আমাদের ভারতবর্ষ তৈরি করবে, সেটা কিন্তু সাধারণ মানুষের অর্থের আয়ত্তে থাকে। তা না হলে মানুষ সেই আগ্রহটা দেখাবে না। করোনা মুক্ত ভারতবর্ষের স্বপ্ন আমরা দেখতে পাবো না। সেইটাই চাইছি, যে কোভিড-19 এখনো আছে, কোভিড-19 ছেড়ে চলে যায়নি। যে কোনো সময় আক্রান্ত হতে পারে মানুষ, যে কোনো মানুষ আক্রান্ত হতে পারে। যারা ভাবছেন আমরা নিশ্চিতভাবে আছি, করোনা কিছুই নয়, তা নয়। করোনা আছে, করোনা মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, করোনা বিপদ ডেকে আনতে পারে। সুতরাং করোনা থেকে আমরা যেন সরে না যাই, বা আমাদের দৃষ্টিটা যেন না চলে যায়, এটাই আমার অনুরোধ। যারা আছেন, দর্শকরা দেখছেন, যারা অনুষ্ঠান দেখছেন, যারা এতদিন ধরে দেখে আসছেন, তারা তাদের কর্তব্য পালন করুন, তারা সতর্কতা অবলম্বন করুন, এটাই আমার এক বিনীত অনুরোধ। একদমই তাই, এবং দেশ জুড়ে করোনা যে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে তার আশঙ্কাও কিন্তু সুপ্রিম কোর্ট প্রকাশ করেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে সরকারি স্বাস্থ্যবিধি তা যথাযথ ইমপ্লিমেন্ট হচ্ছে না, স্বাস্থ্যবিধি অনেকেই মেনে চলছেন না। বিশেষ করে আমরা খেয়াল করেছি নিউ নর্মাল পরিস্থিতি যবে থেকে শুরু হয়েছে, মাস্ক পরতে অনীহা, সামাজিক দূরত্ব বিধি মেনটেন করতে অনীহা। অনেকেই বলছেন যে করোনা বলে আর কিছু নাকি নেই, এবং যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন 10 থেকে 20 দিনের মধ্যে তাদের শরীরে কি করোনা ফিরে আসতে পারে? ডক্টর বিশ্বাস, এখানে একটা বড় কনফিউশন, কারণ আমরা দেখতে পাচ্ছি ডিসচার্জের ক্ষেত্রে কোনো প্রপার গাইডলাইন নেই, কোনো নির্দিষ্ট গাইডলাইন নেই, এবং সেই গাইডলাইন অনেকেই কনফিউশনের মধ্যে রয়েছে। যে গাইডলাইন রয়েছে অনেকেই কনফিউশনের মধ্যে রয়েছে। কদিনের মধ্যে তিনি বাইরে বেরোতে পারবেন, কতবার টেস্ট করাতে হবে, তারপর বুঝবেন তিনি করোনা আক্রান্ত নন, এবং আমরা দেখতে পাচ্ছি 10-12 দিনের মধ্যেই তিনি আবার স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যাচ্ছেন, 10-12 দিনের মধ্যেই তিনি আবার বাইরে বেরোচ্ছেন। এখান থেকে কতটা আশঙ্কা যোগাচ্ছে আপনাদের মনে? মানে এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন। মানে গবেষণায় এই খুব মানে সাম্প্রতিককালে একটা গবেষণা এসছে, যেটা জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে একটা প্রকাশিত হয়েছে একটা খবর। সেটা হচ্ছে অ্যান আরবর আর মিশিগান ইউনিভার্সিটি মিলে, দুটো ইউনিভার্সিটি কাজ করেছে, যে পেশেন্টরা কদিনের মধ্যে খারাপ হচ্ছে বা পুনরায় হাসপাতাল ফিরে আসছে। সেই ক্ষেত্রে দেখা গেছে 10 দিন।
মানে আজকে ডিসচার্জ করলাম, পেশেন্টকে আজকে ছুটি করলাম, ছুটির ঠিক 10 দিনের মধ্যে অঘটন ঘটে যাচ্ছে। কিন্তু তাদের যে করোনা আছে তা নয়, এই যে আজকে তারা কার সাথে মিলিয়েছে, এই পরীক্ষার মধ্যে পেশেন্ট যারা কার্ডিয়াক ফেলিওরে আছে আর যারা পেশেন্ট নিউমোনিয়ায় আছে, এই দুটো দেখেছি নিউমোনিয়া অন্য কারণে। কিন্তু কোভিড-19 যারা আজকে আক্রান্ত, তারা 10 দিনের মধ্যে হাসপাতালে আবার ফিরে আসছে শ্বাসকষ্ট নিয়ে বা অন্য কোনো অসুবিধা নিয়ে। সেইখানে কোভিড-19কে কখন ছুটি করব হয়তো গাইডলাইন কিছু কিছু দেশ করেছে, ভারতবর্ষেও আছে, কিন্তু কিছু মানুষ আবার যে ফিরে আসছে সেটা কিন্তু সত্যি কথা যন্ত্রণার। কারণ এই যে আবার ফিরে এসে তাকে কি চিকিৎসা দেবে নতুন করে, তার যে এই প্রদাহটা হয়েছে, তার প্রদাহর যে প্রতিফলন ঘটেছে, তার যে একটা চিহ্ন রেখে যাচ্ছে ফুসফুসের ওপর, সেই সমস্যাগুলো বেড়ে যাচ্ছে। এইবার আজ 3 মাস পরে দেখা যাচ্ছে সেটা কমে যাচ্ছে। যত দিন যাচ্ছে এই 10টা দিন হিসেব করে বলছে ছাড়ার, সেটা খুব গুরুত্বপূর্ণ। এই কয়েকটা দিন খুব সাবধানে থাকা দরকার। সেই ক্ষেত্রে কিন্তু এই সময় মানুষ একটা বিপজ্জনক জায়গায় চলে যাচ্ছে। এই হচ্ছে গবেষণায় তথ্য অনেক এসছে, তথ্যের অত্যাচারে আমরা অত্যাচারিত, কিন্তু আবার এই তথ্যগুলোকে আপনি ফেলে দিতে পারবেন না। কারণ কোভিড আপেক্ষিকভাবে নতুন একটা ভাইরাস বা একটা জীবাণু যখন বেরোয় বা আবিষ্কৃত হয়, তখন তার 1 বছর কেন 3 বছর লাগে পুরো তার ওপর পড়াশুনোটা শেষ করতে। সুতরাং এখনো পড়াশুনো কিন্তু শেষ হয়নি, বা প্রহেলিকার মতন এখনো আমরা রহস্যভেদ করে চলেছি। আমরা এই রহস্যভেদটা কবে করতে পারবো সেটা একটা প্রশ্ন। কিন্তু এই মুহূর্তে যেটা সব থেকে আমাদের দরকার সেটা হচ্ছে একটা প্রতিষেধক। এই প্রতিষেধক আমাদেরকে কিন্তু বাঁচাবে, এবং আমরা যদি আরো একটু ধৈর্য রাখতে পারি, মাস্ক পরিহিত হয়ে দূরত্ব বজায় রেখে, তাহলে কিন্তু কিছুটা তো কমেছে, সেটা প্রমাণিত, কমবেও। আর জনসমাগম থেকে দূরে থাকাটা আর একটু দরকার, সেটাও কিন্তু প্রমাণিত হয়েছে। একদমই তাই। এবং কেউ দর্শক বন্ধু রয়েছেন, আমি একটু কথা বলে নেব, তারপর আসবো আলোচনায়। কে রয়েছেন? হ্যাঁ, হ্যালো, আমি শ্যামলী ব্যানার্জি আরিয়াদহ থেকে বলছি। হ্যাঁ, বলুন। বলছি যে একটা জামা কাপড়, আমরা যখন নতুন জামা কাপড় ভেঙে বাইরে একটা কোনো অনুষ্ঠানে যাই, সেখান থেকে এসে জামা কাপড়টা অত দামি দামি শাড়ি এসব তো ধুয়ে সম্ভব না সবসময়। সেটা কি বাইরে 24 ঘন্টা রাখলে করোনা চলে যায়? ডক্টর বিশ্বাস আর কিছু প্রশ্ন করবেন? না, আর কিছু নেই। ওনার প্রশ্ন একদমই তাই, আপনি শুনতে থাকুন। আচ্ছা, হ্যাঁ, ম্যাডামকে নমস্কার। আর একটা কথা বলি যে করোনা জামা কাপড় থেকে কিন্তু আসে না। যদি কোনো সময় কোনো কপ বা আজকে জলকণা জামা কাপড়ের ওপর পড়ে যায়, সেটার ওপর আপনি হাত লাগালেন, এটা অনিচ্ছাকৃতভাবে হতে পারে। সেইটা যদি নাক বা মুখে স্পর্শ করেন, তখন কিন্তু করোনা চলে যাওয়ার, ভেতরে প্রবেশ করার একটা সম্ভাবনা দেখা যায়। কিন্তু এই জন্যই বলছি, আপনি বাইরের জামা কাপড় আপনি রাখুন, তাতে আপনার কোনো অসুবিধা নেই, আপনি হাতটাকে ধুয়ে নিন। আমাদের হাত আমাদের ভবিষ্যৎ। এই হাতের পরিচ্ছন্নতাটা বজায় রাখলে কোভিড ঢুকবে না, আর দূরত্বটা বজায় রাখলে কোভিড ঢুকবে না। আর মাস্ক পরিহিত হয়ে থাকলে নাক আর মুখ যে ছিদ্রগুলো দিয়ে প্রবেশ করে, এই প্রবেশাধিকার যদি আমরা বন্ধ করে দিতে পারি, তাহলে কিন্তু কোভিড ঢুকবে না। সুতরাং আপনি যে প্রত্যেক দিন জামা কাচতে হবে, 3 বার 4 বার করে স্নান করতে হবে, তার কোনো মানে নেই। হাতটাকে পরিষ্কার রাখুন, নিজেকে পরিচ্ছন্নতা রাখুন। যেখানে খাচ্ছেন, যেখানে বসছেন, সেই জায়গাগুলো পরিচ্ছন্ন থাকলে আপনার কোভিড হওয়ার থেকে আপনি মুক্ত থাকবেন। একদমই তাই ডক্টর বিশ্বাস, আপনি যেমনটা বললেন যে হাতের মধ্যে লুকিয়ে রয়েছে ভবিষ্যৎ। একদমই তাই, হাতের মধ্যে লুকিয়ে রয়েছে ভবিষ্যৎ, ভাগ্য। হ্যাঁ, একদমই। এবং সেই দিকটা খেয়াল রেখে সুপ্রিম কোর্টের বেঞ্চ যে প্রসঙ্গ তুলে ধরেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, এবং যা আমাদের ভাবাচ্ছে। কি বলছে সুপ্রিম কোর্টের বেঞ্চ? সুপ্রিম কোর্টের বেঞ্চ বলছে স্বাস্থ্যবিধি এখন মানা হচ্ছে না। রেল স্টেশন থেকে শুরু করে বাস স্টপ, দোকান, বাজার, ফুড কোর্ট, পুলিশের নজরদারি নেই, সেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এটা যদি হয়, আমাদের দেশে আবারও দ্বিতীয় ওয়েভ আসবে, এমনটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন। এবং তাঁরা বলেছেন যে এই দিকে সরকার যাতে নজর দেয়, এবং দ্বিতীয়বারের জন্য যদি লকডাউন বা কারফিউ করতে হয়, সেটাও সরকার করুক,
কিন্তু মানুষের স্বার্থ বজায় রেখে মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয়। ডক্টর বিশ্বাস, কোন জায়গায় পরিস্থিতি গিয়ে পৌঁছালে তারপর এরকম অবজারভেশন সুপ্রিম কোর্ট দেয়, এরকম বেঞ্চ তাদের আশঙ্কা প্রকাশ করে? আপনি ডাক্তার হিসাবে কি মনে করেন? দেখুন, সুপ্রিম কোর্টের প্রতি আমার সম্মান শ্রদ্ধা নিশ্চয়ই আছে, কিন্তু সুপ্রিম কোর্ট আমার মনে হয় একটু দেরি করে ফেলেছেন এই বিষয়টাকে অনুধাবন করা। সুপ্রিম কোর্ট যদি আজ থেকে 4-5 মাস আগে এই বিষয় নিয়ে আরো গুরুত্বপূর্ণ বিষয়টাকে আরেকটু গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করে তাদের যে বক্তব্য পেশ করত, তাহলে কিন্তু আমার মনে হয় মানুষ অনেক বেশি উপকৃত হতো। যে সংখ্যাটা এখন চলে গেছে ভারতবর্ষে, সে সংখ্যাটা হয়তো যেত না, বা সরকার আরো একটু কাজ করত দ্রুততার সাথে, গভীরভাবে কাজ করতে পারত বিভিন্ন রাজ্যের সরকার। আমার মনে হয় তাহলে সুপ্রিম কোর্ট হয়তো, সুপ্রিম কোর্টের যে আজকে বক্তব্য, সে বক্তব্য আগে এলে আমার মনে হয় আজকে চিত্রটা একটু অন্যরকম হতো। সুপ্রিম কোর্টের আরেকটা বিষয় বলবো, সুপ্রিম কোর্ট আরেকটা কথাও কিন্তু বলেছে, এই 9 মাস 8 মাস ধরে ডাক্তাররা প্রতিনিয়ত প্রতি ঘন্টা ঘর বাড়ি ছেড়ে তাদের হাসপাতালে আসতাম আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট কিন্তু কিছু কিছু কথা বলেছে। আমরা অবশ্যই আলোচনায় থাকবো ডক্টর বিশ্বাস। অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, কারণ যে স্বাস্থ্যকর্মীরা আমাদের পাশে দাঁড়িয়ে যুদ্ধটা করছে, সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধটা করছে, তাদের আরও একবার কুর্নিশ জানায়। কেউ দর্শক বন্ধু রয়েছেন? নমস্কার, কে রয়েছে? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো, আমরা আমতা থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনার নাম? হ্যাঁ, বলছি এই কোভিড নিয়ে একটু। আচ্ছা, আমি জামা কাপড় বাইরে যেটা কি রোজ কাপড় কাটা দরকার আছে, হাত মুখটা দিয়ে স্যানিটাইজার করি সাবান দিয়ে। আচ্ছা, আর কি কি সাবধানতা অবলম্বন করবো? আপনি বলছেন আপনার হাত মুখ আপনি ভালোভাবে ধুয়ে নিচ্ছেন, স্যানিটাইজ করছেন, আর কি কি সতর্কতা অবলম্বন করবেন আপনি যখন বাইরে থেকে ফিরছেন? মাস্ক পরলে হাঁপিয়ে যাই, মাস্ক পরলে কোনো অসুবিধা আছে না নিলে? মাস্ক না, অবশ্যই মাস্ক নিতেই হবে, এই জায়গায় কোনো কনফিউশন থাকার দরকারই নেই, মাস্ক পরতেই হবে। থাকবে এই মহামারীটা? এই মহামারীটা কতদিন থাকবে? একদমই তাই, আপনি শুনতে থাকুন, অবশ্যই আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করছি। ডক্টর বিশ্বাস, একদমই তাই, সাধারণ মানুষের একটা প্রাথমিক প্রশ্ন যে আর কতদিন চলবে এই পরিস্থিতি, আর কতদিন মাস্ক পরতে হবে আমাদের, আর কতদিন? সত্যি কথা, এই প্রশ্নটা আমারও মনে, আপনারও মনে, সবার মনে, যারা ক্যামেরায় আছেন তারাও, তাদেরও মনে যে কার কতদিন। তো সত্যি কথা, একটু ধৈর্য তো বাদ ভাঙছে, কিন্তু তবুও আমরা মানুষ, আমরা 2018 থেকে 1918 থেকে 1920 সেইটাও দেখেছি। আজকে যখন স্প্যানিশ ফ্লু হয়েছিল, সেই মহামারীকেও যদি আমরা বাধা অতিক্রম করেছি, এইটারও বাধা অতিক্রম করব। আমরা আশা করছি কয়েক মাসের মধ্যে প্রতিষেধক এসে যাবে, তারপরে প্রতিষেধক নেওয়ার 6 মাস অবধি, মানে এই বছরের মাঝামাঝি অবধি তো আমাদের অপেক্ষা করতেই হবে। যে ভদ্রলোক ফোন করেছেন আমতা থেকে, তাকে নমস্কার জানিয়ে বলি, আপনি ধৈর্যটার বাদ ভাঙবেন না, অধৈর্য হয়ে পড়বেন না। আর আপনি হাত আর মুখটা ধুচ্ছেন, ঠিক আছে, মাস্ক পরিহিত হয়ে বেরোবেন। মাস্ক হলে কষ্ট হয়, ঠিক আছে, যখন খুব কষ্ট হবে একটা নিরান জায়গায় গিয়ে 2 মিনিটের জন্য মাস্ক আপনি খুলে নিন, তাতে আপনার কোনো অসুবিধা নেই। কিন্তু মাস্ক পরলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ কেউ পায়নি, এখনো প্রমাণিত সেটা নয়, কিন্তু মাস্ক পরে থাকবেন, আপনি শ্বাসকষ্টে ভুগবেন না, কিন্তু এই মাস্কই আপনাকে করোনা ভাইরাস থেকে আটকাবে, মুক্ত রাখবে। সেই ক্ষেত্রে আপনি যেরকম হাত আর জামা কাপড় নিয়ে আরেকবার বলছি, আমরা যেভাবে জামা কাপড় কথায় কথায় ধুয়ে ফেলছি, দরকারও নেই, যারা জামা কাপড় বাইরে রাখুন না বেশ, কিন্তু একটাই কথা, হাতটা দিলেই তো মুখে ঢুকবে, তখনই করোনা ভাইরাসের প্রবেশ। এই ছোট্ট জিনিসটাকে যদি আপনারা বোঝার চেষ্টা করেন বা বুঝে নেন, তাহলে কিন্তু আপনি সাবধানে থাকবেন। নাক আর মুখটাকে ঢাকুন, হাতটাকে পরিষ্কার রাখুন। একদমই তাই। এবং সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ, সুভাষ রেড্ডি এবং বিচারপতি এমআর শাহের 3 সদস্যের বেঞ্চ বলছেন যে দেশ জুড়ে কোভিড টেস্টের সংখ্যা বাড়ানো উচিত, তার পাশাপাশি করোনার বিরুদ্ধে সামনের সারির থেকে যারা লড়াই করছেন, যেসব চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা, তাদের মধ্যে বিশ্রাম দেওয়া উচিত, এমনটাই মনে করছে সুপ্রিম কোর্টের বেঞ্চ।
এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই স্টুডিও থেকে বারে বারে অনুষ্ঠান করছি এবং এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি। আমরাই বলেছি যে এখান থেকে যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, যারা চিকিৎসক রয়েছেন, তাদের রেস্ট দেওয়া দরকার এবং তার পাশাপাশি তাদের শরীরের পক্ষে আরও কেয়ার যাতে করা হয়, যাতে আরও সুরক্ষা নেওয়া হয়, তারা যাতে ভালো থাকে তাদের দিকটাও দেখা হয়, সেটাও কিন্তু সরকারের নজরদারি প্রয়োজন। ডক্টর বিশ্বাস, আপনি একজন ডাক্তার হিসাবে কিভাবে দেখছেন এই যে অবজারভেশন সুপ্রিম কোর্টের? দেখুন, মানে একটা কথা, যেসব চিকিৎসকদের আমি খুব ঘনিষ্ঠভাবে জানি, তারা আমার খুব কাছের, কেউ ভাতৃসম, কেউ আমার অগ্রজ, কেউ অনুজ। সেই ক্ষেত্রে তাদের যে এতদিনের পরিশ্রম থেকে তাদেরকে কিন্তু বিশ্রাম দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। কিন্তু বাস্তবটা যদি আপনি দেখেন, এটা আমেরিকা নয়। আজকে আমেরিকার ক্ষেত্রে একটা অদ্ভুত ঘটনা, যেটা আপনি বললে চমকে উঠবেন। আজকে অর্থোপেডিক্স থেকে লোক এনে, ডাক্তারকে এনে আইটিইউতে ডিউটি করানো হচ্ছে। আমাদের যে পাঠ্যক্রম, সেটা কিন্তু কিছুটা বদলানোর সময় এসছে। কারণ আমরা কিন্তু আলাদা করে ক্রিটিক্যাল কেয়ার বিষয়টা পড়িনি। আমরা পুঁথিগত বিদ্যা আমাদের রয়েছে। মানে আমার ডাক্তারি চলাকালীন সেই পাঠ্যক্রমে কতটা পরিবর্তন এসছে আমার জানা নেই, মনে হয় আসেনি। কিন্তু আজকে ক্রিটিক্যাল কেয়ার বিষয়টা নিয়ে পোস্ট গ্রাজুয়েটের ব্যাপার আছে, পোস্ট ডক্টরাল আছে। কিন্তু আজকে যদি আমরা প্রচুর এমবিবিএস ডাক্তার যারা গ্রামে প্র্যাকটিস করছেন বা শহরে প্র্যাকটিস করছেন, তাদেরকে আজকে এই জায়গায় হাসপাতালে এই সময়টা তাদের গাইডলাইন অনুযায়ী কিছু শিক্ষা দিয়ে কাজে লাগানো যেত, তাহলে কিছু ডাক্তারের উপর এত চাপ পড়তো না। আজকে একটা টানা পরিশ্রম করলে কিন্তু মাথা ঠিক থাকে না, এটা কিন্তু বাস্তব। যে কাজই আপনি করবেন, কেউ কি পারে 18 ঘন্টা 20 ঘন্টা করে কাজ প্রত্যেকদিন করতে 8-9 মাস ধরে? তখনই কিন্তু একটা ভুল ভ্রান্তির জায়গা আসবে। তখন কিন্তু সেই দক্ষতার সাথে আপনি কাজ করতে পারবেন না, 1 নম্বর। 2 নম্বর, আপনার মনোযোগের ওপর একটা ধাক্কা খাবেন। এই যে দুটো যে ধাক্কা খাবেন, তখন কিন্তু রোগী পরিষেবাটা কিন্তু কিছুটা ব্যাঘাত ঘটবে, ব্যাহত হবে। সেই ক্ষেত্রে কোভিড-19 একটা স্পষ্ট করে দেখিয়ে দিল, চিকিৎসা বিষয় যে আমাদের পরিকাঠামো আর পাঠ্যক্রম, তার কিছু পরিবর্তন করার সময় এসছে। যে আপদকালীন সময়, বিপদের সময় আমরা বিভিন্নভাবে চিকিৎসক যারা বিভিন্ন বিষয় নিয়ে পড়ছেন, তাদেরকে ওই ব্যবস্থার মধ্যে আনতে পারি, ওই কাঠামোর মধ্যে আনতে পারি, তাহলে মানুষের সেবা দান করতে কোনো অসুবিধা হবে না। কিছু লোক তো মাথায় থাকবে তাদেরকে গাইড করার জন্য। আজকে আমেরিকার বিভিন্ন হাসপাতালে কিন্তু বিভিন্ন বিষয়ের বিভাগের লোকজন এসে কাজ করেছে, দর্শক বন্ধু রয়েছে, তাতে কিছুটা তাদের মিটেছে। আজকে কিন্তু আমেরিকাও পার্কিং লটটা হাসপাতাল হয়েছে, হাসপাতাল বেড হয়েছে। আজকে ওয়াশিংটন দেখুন, ক্যালিফোর্নিয়া দেখুন, এই স্টেটগুলো দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে কি পরিস্থিতি। নতুন করে লকডাউন ডাকতে হয়েছে জার্মানিতে। ডক্টর বিশ্বাস, আমরা আলোচনায় থাকবো। কেউ দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? লকডাউন ডাকতে হচ্ছে কেন? কারণ পরিস্থিতি। তো আমাদের ক্ষেত্রে এই যে আমাদের ডাক্তারের সংখ্যা কম। আজকে যদি আপনি জনসংখ্যা দেখেন, এবং জনসংখ্যার হিসেবে আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যা গাইডলাইন, সেটা 1000 পেশেন্টের প্রতি একটা ডাক্তার, সেই সংখ্যাটা করতে গেলে 25 থেকে আরো 20 লাখ ডাক্তার লাগবে 5 বছরে। সেইটা সম্ভব নয়। ডক্টর বিশ্বাস, আমায় শুনতে পাচ্ছেন আপনি? আমরা ঠিকমতো জায়গায় জায়গায় ছড়িয়ে দিতে পারি, সেই তালে কিন্তু এই সেবাদান করতে কোনো ব্যাহত হবে না, ব্যাঘাত আসবে না। কিন্তু একটা অসুবিধা হচ্ছে, আজকে গ্রামাঞ্চল, শহর অঞ্চল, সব জায়গায় পরিষেবাতে একটা সামঞ্জস্য দরকার, একটা ভারসাম্য দরকার। এই ভারসাম্যটা কিন্তু ভারতবর্ষে নেই। কলকাতায় যা আপনি পাবেন, আপনি সুন্দরবনে পাবেন না। সুন্দরবনে তাও পাবেন, শুনতে পাচ্ছেন। তো সেইখানে তাতে কি হয়, সরকার এই জায়গাটা যদি দৃষ্টি না দেয়, তখন ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠে নানান রকম। ডক্টর বিশ্বাস, শুনতে পাচ্ছেন? অবশ্যই আমরা আলোচনায় থাকবো, কিন্তু তার আগে কেউ দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন?
নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কেউ কি রয়েছেন? একদমই তাই। এবং ডক্টর বিশ্বাস যেমনটা আলোচনা করছিলেন, যে দিকটার উপর জোর দিচ্ছিলেন, যে স্বাস্থ্যকর্মী চিকিৎসক যারা রয়েছেন তাদের মানসিক এবং শারীরিক এই দু জায়গায় কিন্তু ক্লান্তি যে দেখা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তারা অসুস্থ হয়ে পড়ছেন। এবং সুপ্রিম কোর্ট সেই জায়গায় কিন্তু একটা অবজারভেশন ইতিমধ্যেই দিয়েছে। কেউ দর্শক বন্ধু রয়েছেন? নমস্কার, কে রয়েছে? হ্যালো, আমি সঞ্জীব চ্যাটার্জি বলছি। হ্যাঁ, বলুন। আচ্ছা, আমার প্রশ্ন ছিল যে আমাদের উপরের তলায় একজনের একটু জোরে কোভিড বলবেন। হয়েছে। হ্যাঁ, আমাদের উপরের তলায় একজনের কোভিড হয়েছে, ঠিক আছে? হ্যাঁ। এবার তাদের যে বাথরুম আর আমার নিচের বাথরুমে সেখান থেকে একটু জল আসে নিচের দিকে, একটু সিপিং করে। তো তাতে কি আমার কোনো সেরকম বিপদ হতে পারে? পাইপ থেকে জল লিক করছে বলছেন, তাই তো? না না, মানে একটা মানে ওই জলের যে কানেকশনটা আছে একটু সিপিং করে আর কি। মানে একই সঙ্গে জলের কানেকশনটা বলছেন? হ্যাঁ, একটু একটু একটু, হ্যাঁ। একদমই তাই। সেখান থেকে কোভিড ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছেন কিনা আপনার আবাসনের কিনা, হ্যাঁ। উপরের তলায়? ডক্টর বিশ্বাস, আপনি শুনলেন? হ্যাঁ, উনি কি ওই জলটা পান করেন? উনি কি না না, সেই জল পান? বাথরুমের জল জাস্ট যেটা বেরিয়ে বাথরুমের যাচ্ছে। জলের কোনো রকম কোনো ভয়ের কিছু নেই। আপনি আবার না না, বলছি, জলটা হাত পান ধুয়ে করি দিন, না, না। বেশ, হাতটা ধুয়ে দিন। ধন্যবাদ আপনাকে। একদমই ডক্টর বিশ্বাস, আমরা যে আলোচনায় ছিলাম যে স্বাস্থ্যকর্মীদের মানসিক এবং শারীরিক দিকটা অবশ্যই খেয়াল করা দরকার, কারণ তারা যদি অসুস্থ হয়ে পড়েন হিতে আমাদের বিপরীত হবে। আপনি বলছিলেন একদম হিতে বিপরীত হবেই, এই ব্যাঘাত ঘটবে। একদমই তাই। এবং দেশের পরিসংখ্যানের দিকে আমরা একটু নজর রাখার চেষ্টা করব, কারণ দেশে সুস্থতা বেড়ে প্রায় 96 লক্ষ, 24 ঘন্টায় মৃত্যু কমে 341 জন, সংক্রমণের দিকটাও কিন্তু হ্রাস পেয়েছে। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 26,624 জন, সুস্থ হয়েছেন 29,690 জন। 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 29,690 জন। এবং আমরা 24 ঘন্টায় আমাদের দেশের সহনাগরিকদের হারিয়েছি 341 জনকে, এবং সংক্রমণের হার 2.40%। এখান থেকে কিন্তু পরিষ্কার একটা যে স্বাভাবিক পরিস্থিতিতে আস্তে আস্তে ফিরছে এবং পজিটিভ দিকটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যেভাবে নিউ নর্মাল পরিস্থিতির পর আমরা যেভাবে বিহেভ করছি, আমরা যেভাবে বাইরে বেরোচ্ছি, যেভাবে সতর্কতা অবলম্বন করছি না, স্বাস্থ্যবিধি মানছি না, সেই জায়গা থেকে দ্বিতীয় ওয়েভের কতটা চান্স রয়েছে এটা আমি অবশ্যই জানার চেষ্টা করব। কিন্তু তারও আগে আরও একটা পরিসংখ্যান দেব। দেশে আমাদের মোট আক্রান্ত ইতিমধ্যেই 1 কোটি কিন্তু ছুঁয়ে ফেলেছে, 1,31,223 জন। এবং সুস্থ হয়েছেন এখন পর্যন্ত, সুস্থ হয়েছেন 95,80,402 জন। এবং তাহলে এখন আক্রান্ত রয়েছে আমাদের দেশে 3,05,344 জন। এই পরিসংখ্যান প্রমাণ করছে অসংখ্য মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তাই কোভিডকে আপনারা ভয় পাবেন না, কোভিডে ভয় পেয়ে আপনি লুকিয়ে রাখবেন না যে আপনার কোভিড হয়েছে। অবশ্যই আমি আলোচনায় থাকবো এবং পরিসংখ্যান আরও জানাবো আপনাদেরকে, কিন্তু তার আগে কেউ দর্শক বন্ধু রয়েছে। নমস্কার, কে রয়েছে? হ্যালো, হ্যাঁ বলুন। আমি বর্ধমান থেকে কৃপা সিন্ধু বলা বলছিলাম। বলুন। আমি স্যারের সঙ্গে তো ওনার সঙ্গে আমি একটু কথা বলতে চাইছি। একদমই তাই, আপনি সরাসরি কথা বলছেন লাইভে স্যারের। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। বলছি আমার দাদা কিছুদিন আগে করোনা এফেক্টেড হয়েছিল, 22 দিন আইসিইউতে ছিল। সে এখন ভালো হয়ে বাড়ি এসে 1 মাস হয়ে গেছে বাড়িতে, 1 মাস হতে গেল। কিন্তু রিসেন্ট একটা ওনার প্রবলেম দেখা দিয়েছে, মলদারে প্রচন্ড যন্ত্রণা করছে এবং ফেটে গিয়েছিল 10 দিন আগে, ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছিল। দিয়ে এখানে সার্জনকে দেখানো হয়েছে, জোসেফ অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন, তারপরে ওটা চেঞ্জ করে আবার 7 দিন মোটামুটি অ্যান্টিবায়োটিক। কিন্তু যন্ত্রণাটা কিন্তু খুব হচ্ছে, খুব যন্ত্রণা, মানে উনি আপসেট হয়ে পড়ছে নিজেও। উনি একজন ডাক্তার, মানে এমনকি বলছেন আমরা বাঁচতে হচ্ছে, করছে না, এত যন্ত্রণা করছে মলদারের ঠিক ভিতরটায় খানিকটা। মানে এটা কি করোনার কোনো এফেক্ট? আমরা তো এটা তো কোনো ব্যাপারটা বুঝতে পারছি না। মানে প্রচন্ড যন্ত্রণা, এত যন্ত্রণা, উনি গরম জলে বাথটাব করছেন,
বা অ্যান্টিবায়োটিক আমাদের সার্জনকে দেখানো হয়েছে, উনি সার্জন দেখেছে না ভয়ের কিছু না, কিন্তু অ্যান্টিবায়োটিক 2বার চেঞ্জ করে দিয়েছেন, কোনো মানে কাজ করছে না। উনি বলছে অ্যান্টিবায়োটিক তো কিছু খাওয়া যাবে না এখন, তাহলে অন্য কিছু ভাবতে হবে। আমি বলছিলাম যে এটা কি করোনার কোনো এফেক্ট? উনি 22 দিন আইসিইউতে ছিলেন এবং চেস্টের অবস্থা খুব খারাপ অবস্থা ছিল, ওইও নার্সিংহোমে ছিলেন। ওখান থেকে মোটামুটি কিওর হয়ে বাড়িতে এসেছেন, ভালো আছেন এখন, মানে অক্সিজেন স্যাচুরেশন সবই ঠিক আছে। সেই হিসেবে একটু বলছিলাম এটা কি করোনার কোনো এফেক্ট, যে এত যন্ত্রণা, মানে অস্ত্র আমি বা বুঝতে ওনার পারছি। কোনোদিন ছিল না এটা, যে মানে আমি বুঝতে ভিতরটার থেকে পারছি। যন্ত্রণাটা হচ্ছে, মলদারে আমি ঠিক না, বুঝতে তার ভিতরে মানে পায়খানাটা হওয়ার পরে। ডক্টর বিশ্বাস কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন? না, কিছু জিজ্ঞেস করার নেই। এটা দেখুন, উনি অনেকদিন দীর্ঘদিন বিছানায় শয্যাশায়ী ছিলেন, উনি শয্যাশায়ী ছিলেন। অনেক সময় হয় কি এই শয্যাশায়ী হওয়ার কারণে কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য হতে পারে। এই যে যখন ব্যথা হচ্ছে উনি বলছেন যে মলদ্বারের জায়গায়, তো এই ব্যথাটা হতে পারে। এখন ওনার কাজ অ্যান্টিবায়োটিক, আমি জানি না কেন অ্যান্টিবায়োটিক কিন্তু এইসব জায়গায় কাজ করে না, সাধারণত করে না। যদিও ডাক্তারবাবু একজন দেখেছেন, তিনি হয়তো মনে করেছেন সংক্রমণ আছে সেই কারণেই দিয়েছেন, কিন্তু এই ক্ষেত্রে যেটা কাজ করবে হচ্ছে কিছু লোকাল অয়েন্টমেন্ট আছে যেগুলো কাজ করে, ওগুলো লাগালে মানে মলদ্বারে লাগালে ওই জায়গায় কাজ করবে। আর হচ্ছে এই যে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্ত করা, সেটার জন্য ল্যাকটিউলোজ বলে একটা সলিউশন আছে, যেটা 30 ml করে 1 কাপ জলের মধ্যে আমরা মিশিয়ে রাত্রিবেলা খেতে বলি। সেইটা খেলে অনেক সময় কিন্তু নিস্তার পাওয়া যায়। এইটা সম্ভবত একটা অ্যানাল ফিশার হয়েছে, তবে অ্যানাল ফিশার সবসময় যে সার্জারি লাগে তা নয়, শল্য চিকিৎসা ছাড়াও কিন্তু অনেক সময় এমনি মেডিকেল কনজারভেটিভ ট্রিটমেন্টে চলে যায়। কিন্তু এখন ওনাকে কিন্তু অবজার্ভ করতে হবে, আর যিনি ডাক্তারবাবু দেখেছেন তার সাথে কিন্তু নিয়মিত যোগাযোগ রাখতে হবে। এ কিন্তু চিন্তার বিষয় না, করোনার কোনো এফেক্ট এটা নয়। একটাই হচ্ছে, যদি বিছানায় অনেকদিন কেউ শুয়ে থাকে সেইটা হতে পারে এই কোষ্ঠকাঠিন্য সমস্যা। তবে একই সাথে বলবো, ডাক্তারবাবুর সাথে আলোচনা করে থাইরয়েড পরীক্ষাটা যেন উনি করিয়ে নেন। থাইরয়েডের জন্য কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে, সেইটা যেন একটু দেখে না। আর কিছু ওষুধ করতে পারে, ওই লিস্ট অফ ওষুধ যা যা উনি খাচ্ছেন, সেই যে ওষুধের ওইগুলো একবার আলোচনা করা। কারণ অনেক ওষুধ আছে যে যেরকম ঘুমের জন্য যেটা, বা অ্যাংজাইটি কমানোর জন্য যে ওষুধ, সেইগুলো কিন্তু কোষ্ঠকাঠিন্য বাড়িয়ে দিতে পারে। তো সেই ক্ষেত্রে একটা ডাক্তারবাবুর সাথে বসে দীর্ঘ আলোচনা করে একটা সমাধানের পথ নিশ্চয়ই বেরোবে। আপনি আশান্বিত হবেন না, কোনো নিরাশার কোনো জায়গা নেই, ঠিক হয়ে যাবে আপনার দাদা। কারণ করোনা ভালো হয়েছে মানে এটা আর সেভাবে কোনো এইটা নিয়ে বেশি দিন একদমই স্থায়ী তাই। হবে না, এটা চলে যাবে। মাঝে মাঝে হয়তো বিরক্ত করবে, কিন্তু এটা স্থায়ী নয়। এবং কোষ্ঠকাঠিন্য যদি উনি ওভারকাম করতে পারেন, কোষ্ঠকাঠিন্যর দিকটা যদি ট্রিটমেন্ট করান সযত্নে, যেভাবে ডক্টর বিশ্বাস বললেন, সেই দিকটা কিন্তু অনেকটা রেকটিফাই হবে। এই দিকটা খেয়াল রাখতে হবে। আমরা যে প্রসঙ্গে ছিলাম, দেশে আক্রান্তের সংখ্যা, মৃত্যু মিছিল, সুস্থতার সংখ্যা পুরোটাই কিন্তু পরিবর্তন হয়েছে। আক্রান্তের সংখ্যা অনেকটা কমেছে, সুস্থতার হার বেড়েছে, সুস্থতার সংখ্যা বেড়েছে, মৃত্যু মিছিলও কমেছে। সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই একটা পজিটিভ চিত্র আমরা সামনে দেখতে পাচ্ছি। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট যে আশঙ্কা প্রকাশ করেছেন, একটা সাধারণ মানুষ থেকে ডাক্তারবাবুরা সেই আশঙ্কায় প্রকাশ করছেন। কারণ আমরা যখন নিউ নর্মালে নিজেদের কাজে বের হচ্ছি, রাস্তায় যে ছবিটা দেখছি, আমরা যদি কলকাতার ছবি ভাবি, উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা, বিভিন্ন জায়গায়, এমনকি আইটি সেক্টরেও আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই মাস্ক পরছেন না, একটা গাড়িতে গাদাগাদি করে যাতায়াত করছেন, কারো মুখে মাস্ক নেই। এমনকি আমরা এই ছবিও তুলে ধরেছি, পুলিশ কর্তা তারাও চলাচল করছেন, তাদের মুখেও মাস্ক নেই। এই দিকটা কতটা ভাবাচ্ছে? এবং আমরা ট্রেন, ট্রাম, মেট্রো, বাস, বিভিন্ন জিনিস গণপরিবহন ব্যবহার করছি, সেখানে ঠাসা ভিড় কতটা আশঙ্কা জোগাচ্ছে? এবং দ্বিতীয় ওয়েভ কি আসতে পারে? ডক্টর বিশ্বাস, আপনি কি ভাবছেন? দেখুন, একটা কথা, এই যে সংখ্যাটা আমরা বলছি, সংখ্যাটা নিশ্চয়ই আমরা একটা আশার আলো তো দেখাচ্ছে, এটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। এবং কোনো সরকার চাইবে না মানুষের মৃত্যু হোক, এটা পরিষ্কার কথা। কিন্তু রাজনৈতিক জনসমাগম বেশি হয়ে গেলে করোনা কিন্তু আবার ছড়াতে পারে। কিছু রাজ্য, আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে কিন্তু আমরা নির্বাচনে যেতে চলেছি আর 3-4 মাস বাদে, 4 মাস হোক 5 মাস হোক যেটাই হোক। কিন্তু একটা কথা স্পষ্ট, প্রত্যেকটা রাজ্যে একইভাবে কি পরীক্ষা হচ্ছে? সুপ্রিম কোর্টের কাছে নিশ্চয়ই সেই তথ্য গেছে,
তথ্য ভিত্তিতেই তো সুপ্রিম কোর্ট আলোচনা করে, যে সবকিছু এগুলো লিগ্যাল স্ক্রুটিনি বলে। এই লিগ্যাল স্ক্রুটিনি গুলো দাঁড়িয়েছে কি ভিত্তিতে? সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এটা পড়াশোনা করে বলেছে যে সব জায়গায় একরকম হচ্ছে না, নিয়ম বিধি মানা হচ্ছে না। দ্বিতীয় তরঙ্গ যদি আসে তখন তো হাসপাতাল বিপদে পড়বেই। আজকে আমেরিকা সামলাতে পারছে না, ওইটুকু জনসংখ্যা এত বড় দেশ। ইংল্যান্ড সামলাতে পারছে না, জার্মানি সামলাতে পারছে না, আমরা কিভাবে পারবো? তখন তো তখন বাড়ি বাড়ি হাসপাতাল তৈরি করতে হবে, বাড়ি বাড়ি নার্সিংহোম তৈরি করতে হবে, বাড়ি বাড়ি যারা ডাক্তার নয় তাদেরকে ডাক্তারি শেখাতে হবে। এই তো অসুবিধা হচ্ছে। সেই জন্যই বারবার বলছি, ভারতবর্ষের একজন চিকিৎসক হয়ে আমি গর্বিত, ভারতবর্ষের একজন মানুষ, নাগরিক হিসেবে, বাংলার মানুষ হিসেবে। কিন্তু তবুও বলবো যে ভারতবর্ষের যে কতগুলো জায়গায় অপ্রতুলতা আছে, কতগুলো জায়গায় যে অসুবিধা রয়েছে, সেই খামতিগুলো কিন্তু, সেই ঘাটতিগুলো কিন্তু পূরণ করতে হবে। সরকারকে সে বিষয়ে কিন্তু আলোচনা করে হোক, বাস্তবে আরো অর্থের সংখ্যা বাড়িয়ে হোক, যাতে এই জায়গাগুলো আমরা বার করতে পারি। আমাদের ডাক্তার ঠিক মতো ছড়িয়ে দেওয়া হোক। ডাক্তার সারা ভারতবর্ষ যদি আপনি দেখেন, ডাক্তারের বেশি সংখ্যাগরিষ্ঠ ডাক্তার কিন্তু আছে শহরতলিতে বা শহরে। তো সেখানে গ্রামের মানুষ এই সেবাটা পাচ্ছে না। আজকে গ্রামে গিয়ে যদি গ্রামে হবার সম্ভাবনা প্রবল, কারণ লোকাল ট্রেন খুলে যাচ্ছে, একজন আরেকজনকে ছড়িয়ে দিতে পারে। তাদের যদি হয়, তাদের সেবাদানটা কে করবে, কোন চিকিৎসক করবে, আর কটাই বা চিকিৎসা এই জায়গায় কেন্দ্র কিন্তু আছে? একটা বড় আশঙ্কা, বড় বিপদের ছবি আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই আমরা আলোচনায় থাকবো, কিন্তু তার আগে কেউ দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার আপনার বাড়ির ডাক্তারবাবু। টিভিটা মিউট করে দেবেন। হ্যাঁ হ্যাঁ করেছি। হ্যাঁ ডাক্তারবাবু, আমি আমার হাজবেন্ডের ব্যাপারে বলছিলাম। উনি তো খুব যথেষ্ট সতর্ক ছিলেন, কিন্তু এই 3-4 দিন আগে ওনার লক্ষণটা হচ্ছিল বারবার ঘন্টায় ঘন্টায়, সন্ধ্যের পর থেকে 6টা থেকে একদম সকাল 8টা পর্যন্ত, সন্ধ্যে 6টা থেকে সকাল 8টা পর্যন্ত ঘন্টায় ঘন্টায় বাথরুম হচ্ছিল, সমানে টয়লেট করছিলেন উনি। তা উনি 66+ এজ ওনার, হসপিটালাইজড করেছি এখন আমি। হ্যাঁ, কোভিড পজিটিভ হয়ে গেলেন কি করে আমি বুঝতে পারছি না। এটা কি বারবার বাথরুমের জন্যই কি এটা হয়েছে না কি বুঝতে পারছি না। ডক্টর বিশ্বাস কিছু প্রশ্ন করবে? না, আর প্রশ্নটা কিছু হচ্ছে প্রশ্ন যে নেই, ওর উনি উত্তরটা দিচ্ছি। এখন আমি তো হসপিটালে রেখেছি, কিন্তু একদমই তাই। আপনি শুনতে থাকুন, আপনার বাড়ির টিভিটা এরপর আনমিউট করে দিন, আপনি শুনতে থাকুন। অবশ্যই ডক্টর বিশ্বাস আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। ডক্টর বিশ্বাস কি বলবেন? না, দেখুন, ডায়রিয়া যেটা হয়, ডায়রিয়া কিন্তু কোভিডের একটা লক্ষণ, কারণ ইন্টেস্টিনের মধ্যে কিন্তু কোভিডের যে রিসেপ্টর AC2টা থাকে, সেখানে কিন্তু ভাইরাস যখন লাগে তখন ডায়রিয়া হতে পারে। ডায়রিয়া একটা লক্ষণ। এখন কেন হলো, কি করে হলো, সাবধান হলো, আমি বারবার বলছি, মাস্কটা নাক থেকে হয়তো কোনো কারণে নেমে গেছে, উনি কারুর নিকটে এসছেন, তিনি হয়তো উপসর্গবিহীন কোভিড ছিলেন, কোনো কারণে জলকণা পৌঁছে গেছে। সুতরাং আপনার বিষণ্ণতার জায়গা নেই, বাস্তবটা মানুন। কোভিড হয়েছে, চিকিৎসা করাচ্ছেন আপনার স্বামীকে, আমরা সবাই প্রার্থনা করব ওনার দ্রুত আরোগ্য প্রার্থনা করছি, যাতে উনি সেরে উঠুন। তবে এই জন্যই বলছি, মাস্কটা সঠিক জায়গায় রাখা, হাতটা পরিচ্ছন্ন রাখা, এই দুটো সামান্য, আর একটু দূরত্ব রেখে কথা বলা, তাহলেই কিন্তু এই কোভিড থেকে আপনি দূরে থাকবেন, মুক্ত থাকবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কিছু কিছু নিজের দোষে না, অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, সেই কারণেই কোভিড প্রবেশ করছে শরীরে। এই বিষয়টা বুঝতে হবে। ভালোভাবে না বুঝতে পারলে কিন্তু এই জায়গাটাতেই অসুবিধা হবে, ব্যাঘাত ঘটবে। সেই ক্ষেত্রে আপনাদের কাছে, সবার কাছে অনুরোধ, যারা দেখছেন, যারা প্রচুর, যারা সামাজিক মাধ্যমে আমি দেখতে পাচ্ছি অনেকে দেখছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, মাস্ক যখন পরবেন নাকটা আর মুখটা ভালো করে ঢাকবেন। একদমই। যদি দেখছেন নেমে যাচ্ছেন, আরেকটা মাস্ক পরে নিন। একদমই তাই। কষ্ট হবে, কিন্তু এই কষ্টটা তো আমাদের কিছুদিনের,
বেশি দিনের না, আর কয়েক মাস প্রতিষেধক এসে গেলে, যদি সফল প্রতিষেধক এসে যায়, তাহলে তো আমরা অনেকটা চিন্তামুক্ত হব। একদমই একদমই তাই। আরো কেউ দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি ডাক্তারবাবুর সাথে কথা বলতে আপনি কথা আমি কথা বলতে বলছেন, চাই। আপনার নাম এবং জায়গার নামটা বলবেন, কোন ভিড়ভাড়টা যে জায়গা থেকে বেরোয় বলছেন? গায়ে গায়ে যে লেগে যায়, লোকদের গায়ে গায়ে লেগে যায়, এটা তো কোনো ব্যাপার আছে? এটা বলবেন। কথা একটা নম্বর হলো, আপনাকে কোভিড আমি কি একটু আগে থেকে থামাবো, আমি থামাবো। আপনার নাম, কোন জায়গা থেকে বলছেন প্রথম বলুন, আমি আর দ্বিতীয়ত শ্যামবাজার কথাটা থেকে ধরে বলছি। ধরে বলবেন। আমার নাম অনির্বাণ সাহা, আমি শ্যামবাজার থেকে বলছি। হ্যাঁ, এরপর কথাটা ধীরে ধীরে বলুন, আপনার কথাটা কিন্তু জড়িয়ে যাচ্ছে, স্পিড করতে আচ্ছা, আমার কথাটা হলো, এই রাস্তায় বেরোয় লোকে গায়ে গায়ে লেগে যায়, এটা কি কোনো ভয় কিছু ব্যাপার নেই তো? গায়ে লেগে গেল, হাঁটতে গেলে গায়ে লেগে গেল, একটু ভিড়ভাড়টার মধ্যে, এটা কোনো ভয় কিছু নেই তো? আছে কি নেই অবশ্যই ডক্টর বিশ্বাস আরো ভালো আচ্ছা, বলবেন। আপনি আগে আর থেকে কিছু কি প্রশ্ন করোনা করবেন? একটু কি কমেছে? একটু কি কোভিড কমেছে আগে থেকে? হ্যাঁ, একটু বলতে পারবেন? পরিসংখ্যান বলছে কোভিড কমেছে, পরিসংখ্যান একটু বলছে যদি কোভিড কমেছে। আর কিছু প্রশ্ন আছে আপনার? এই দুটো প্রশ্ন। ঠিক আছে, গায়ে আপনি গায়ে লেগে শুনতে থাকুন, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ডক্টর বিশ্বাস উনি বলছেন, উনি যখন বাইরে বের হচ্ছেন, কারো গায়ে গায়ে লেগে যাচ্ছে, কোনো হাত লেগে যাচ্ছে, এটা কতটা আশঙ্কার জায়গা বা ভয় রয়েছে কিনা? দেখুন, ভারতবর্ষের যা জায়গা আর যা জনসংখ্যা, সেখানে গায়ে লেগে যাবে, তাতে গায়ে লাগার ব্যাপার থেকে করোনা বিরাট ভাবে আসবে, প্রবল ভাবে আঘাত করবে, তার কোনো মানে নেই, মানে মনে হয় না এক মুহূর্ত। কিন্তু তা বলে উনি জোর করে যদি কারোর সাথে হাত ধরাধরি করে যদি আপনি বেরোন, বা কাছে অনেকক্ষণ ধরে কাছে আছেন, মাস দুজনেরই নেই, তখন তো এটা হতেই পারে। সেই জন্য যতটা পারবেন সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব বজায় রাখুন, তাহলে আপনি কিছুটা বিপন্মুক্ত হবেন। আর মাস্কটা আর হাতটা ভালো করে ধোবেন, শুদ্ধিকারক সাথে নিয়ে বেরোবেন, আর মাস্কটা নাক আর মুখটা যেন ঢেকে দেয়, থুতনিতে যেন না চলে আসে, সেইটুকু করুন। আর যদি আপনার বাইরে বেরিয়ে কিছু খেতে হয়, সেটা একটা নিরান জায়গায় করুন, যেখানে অনেক মানুষের মিলন যেন না হয় বা জনসমাগম না হয়। একদমই তাই। ডক্টর বিশ্বাস, আপনি আলোচনায় ছিলেন যে পরিসংখ্যান কমলেও আমাদের দ্বিতীয় তরঙ্গের একটা আশঙ্কা থেকে যাচ্ছে, আপনি সেই আলোচনায় ছিলেন। আপনি কি সেই আলোচনা নিয়ে আর কিছু বলবেন, না আমি অন্য প্রসঙ্গে যাব? না, আমি একটাই বলবো, পরিসংখ্যান দেখুন, আমাদের কাছে এখন পরিসংখ্যান নয়, আমাদের পরিসংখ্যান যেদিন আমরা দেখব 0 কোভিড, 0 মৃত্যু, সেই দিন আমরা সাফল্যের চাবিকাঠিটা পেয়ে যাব। সুতরাং আজ 300, কালকে ওটা 600 হতে পারে। মৃত্যু হয়ে চলেছে, এটা কি বাঞ্ছনীয় নয়? এটা বাঞ্ছনীয় নয় যে আজকে আমরা আমাদের দেশের সহনাগরিকদের হারাচ্ছি, তাদেরকে আজকে আমরা শ্মশানে নিয়ে যেতে হচ্ছে, কেউ দেখতে পাচ্ছে, কেউ শেষ দেখতে পাচ্ছে না। এই জায়গাগুলো খুব ব্যথা দেয় একজন চিকিৎসককে। আমি শুধু চিকিৎসকও নই, আমি এই দেশের নাগরিক, আমি বাংলার নাগরিক। তো সেই ক্ষেত্রে আমাকে যন্ত্রণা দেয়। আমি ওই দিন খুশি হব যখন সংখ্যাটা শূন্যে নেমে আসবে। পরিসংখ্যান চলতে থাকবে, কিন্তু একইভাবে সব রাজ্যে একভাবে এক সংখ্যায় কিন্তু পরীক্ষা হওয়া দরকার। পরীক্ষা থেকে যেন আমরা বিরত না থাকি, আর কোভিড যেন আমরা নির্বাচনের জন্য ভুলে না যাই। একদমই তাই। সেই ক্ষেত্রে কোভিড, আপনারা যেভাবে প্রতিনিয়ত কোভিড নিয়ে আলোচনা করে যাচ্ছেন, একটি মিডিয়া, অনেক মিডিয়া করেছে একটা সময়, কিন্তু আস্তে আস্তে নির্বাচনের দিকে চলে যাচ্ছে তারা। সেই কারণে আজকে হয়তো মানুষ নির্বাচনে চাইছে, নির্বাচনের গরম আলোচনা। একদমই তাই, কিন্তু আমাদের দায়িত্ব, দায়বদ্ধতা থেকে আমরা আলোচনা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও যাব। আপনি বললেন না যেদিনে পরিসংখ্যান শূন্য হবে, যে মাসটা পুরো পরিসংখ্যান শূন্য থাকবে, সেই দিনই আমাদের আলোচনা থামবে। কারণ আমরা চাই মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধটা করতে। কেউ দর্শক বন্ধু রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি বেলুড় থেকে কিশোর কুমার ঘোষ বলছি। হ্যাঁ বলুন। বলছি যে এই ভ্যাকসিনটা বেরোলে, ভ্যাকসিন নিলে আমি কি 100% মানে সেফটি থাকবো? এটাই আমার প্রশ্ন। কিন্তু WHO বলছেন ভ্যাকসিনেও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। ভ্যাকসিন নিলেই যে আপনি কোভিড মুক্ত হয়ে গেলেন, সেই জায়গাটা কিন্তু পরিষ্কার নয়। তাই আশঙ্কা একটা থেকে যাচ্ছে। ডক্টর বিশ্বাস আরও ভালো বলতে পারবেন আমার থেকে। অবশ্যই আপনি শুনতে থাকুন। ধন্যবাদ আপনাকে। ডক্টর বিশ্বাস কি বলবেন?
হ্যাঁ, 100% গ্যারেন্টি কোনো ভ্যাকসিন সেভাবে দিতে পারে না। সুতরাং কিন্তু 90% 95% প্রোটেকশন ডেফিনেটলি অফার করে। সেই জন্যই একটা নিখুঁত ভ্যাকসিন যেটা সফলভাবে প্রয়োগ করা হবে এবং সফলভাবে তার কার্যকারিতা দেখা যাবে, সেইভাবেই আমরা সেই ভ্যাকসিনের অপেক্ষায় আছি। তবে অনেকটা দিন হলো, এবার সময় এসেছে ভ্যাকসিনটার প্রয়োগ করা এবং মানুষের ওপর দেখা যে কতটা কার্যকারিতা। কিন্তু আবার বলছি, ভ্যাকসিন যত কাছেই আসুন না কেন, আপনাকে আরো 6টা মাস দিতে হবে ভ্যাকসিনের কার্যকারিতা বোঝার জন্য। ভ্যাকসিন কিন্তু মানে ম্যাজিক বুলেট নয় একদম যে একটা দিয়ে আমি ছেড়ে দিলাম আলাদিনের জেনি নয়। তো সেই ক্ষেত্রে আজকে ভ্যাকসিন নিয়ে ভ্যাকসিনটা আসুক, প্রয়োগ হওয়ার পরই বোঝাবো। তবে নিলে অনেকটা কিন্তু সুরক্ষিত হব আমরা, এটাও কোনো সন্দেহ নেই। একদমই তাই। ভ্যাকসিন নিয়ে আলোচনা হচ্ছে। একটা নতুন তথ্য আপনাদের জানিয়ে রাখি, আমেরিকার সিডিসি ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে, যাদের অ্যালার্জি রয়েছে, যারা অ্যালার্জির সমস্যায় ভোগেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে একটা প্রতিকূল পরিবেশ সৃষ্টি হতে পারে। কেন? কারণ এই ভ্যাকসিন নেওয়ার পর অ্যালার্জি আরও বাড়তে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন। এবং প্রথম ভ্যাকসিন নেওয়ার পর, প্রথম যে ডোজ, সেই ডোজ নেওয়ার পর আপনার যদি অ্যালার্জি বেড়ে যায়, দ্বিতীয় ডোজ নিতে বারণ করছে সিডিসি। আমেরিকার সিডিসি একটা হেলথ সংস্থা, আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, সিডিসি কিন্তু এই নির্দেশিকা জারি করেছে। ডক্টর বিশ্বাস, একের পর এক প্রতিকূল ছবি কিন্তু আমাদের কাছে পরিষ্কার আসতে শুরু করেছে যে ভ্যাকসিন এলেই আমরা স্মুথলি ড্রাইভ করে চলে যাব করোনাকে হারিয়ে, সেটা কিন্তু সম্ভব নয়। এটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে। আপনি ডাক্তার হিসাবে কিভাবে সিঁদুরে মেঘটা দেখছেন? কিন্তু দেখুন, একটা আলোচনা আপনার সাথে করি। প্রথম ডোজটার পর সেকেন্ড ডোজে বলছে অ্যালার্জি, কিন্তু সাধারণত একটা কথা বলি, আমাদের অ্যালার্জিটা কখন হয় জানেন? প্রথম ডোজটাতে হওয়ার কথা নয়। প্রথম ডোজের শরীর তখনও বুঝতে পারে না প্রতিরোধ। অ্যালার্জি মানে কি? শরীরের ডিফেন্স মেকানিজমটা একটু বেশি অ্যাক্টিভ, অতি সক্রিয় হয়ে গেছে। ঠিক প্রথম যখন এরকম এলো, তখন শরীর সাংঘাতিক অ্যালার্জি রিঅ্যাক্ট করবে, এটা কিন্তু ঠিক মেনে নিতে পারছি না। দ্বিতীয় ডোজের পরেই কিন্তু শরীর তখন একটা অতি সক্রিয়তা দেখাতে পারে। এটা আপনার ট্যাবলেটের ক্ষেত্রেও হতে পারে, এটা আপনার ইনজেকশনের ক্ষেত্রে হতে পারে, ওষুধের ক্ষেত্রে হতে পারে, কোনো খাবারের ক্ষেত্রে হতে পারে। প্রথম জায়গায় কিন্তু খুব বেশি অ্যালার্জি রিঅ্যাকশন, অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন কিন্তু হয় না। এটা সেকেন্ড ডোজে, যখন শরীর কিন্তু জেনে নিয়েছে এবার আমাকে প্রবলভাবে আঘাত করতে হবে, ফাইট করতে আজকে এইটাই কিন্তু এই জায়গাটাতে আমার কিছুটাতে খটকা লাগছে। কিন্তু আরেকটা কথা তারাও বলেছে যে অ্যালকোহল চলবে না 40 দিন। আপনি দেখবেন এটা একটা জারি করেছে যে মদ্যপানের বিষয়টা আমি নিশ্চয়ই গ্রহণ করব, কারণ মদ্যপান শরীরের যে প্রতিরোধ করার ক্ষমতা সেটাকে খর্ব করে। সেই কারণে যাতে ব্যাঘাত না ঘটে এই প্রক্রিয়ার, সেই জন্য আজকে ভ্যাকসিনটার সময় 40টা দিন মদ্যপান থেকে বিরত থেকেছে। এবং বাইরে বিদেশের মানুষদের কাছে, যারা যারা আমেরিকার ক্ষেত্রে বলুন, ইংল্যান্ডের ক্ষেত্রে, তারা এই বিজ্ঞপ্তিগুলো জারি করেছে, তার মধ্যে এটা উল্লেখ করা হয়েছে। কিন্তু সেকেন্ড ডোজের পর না, এই জায়গাটা আমাদের যদি বেসিক অ্যালার্জির সাবজেক্টটা আমরা বুঝি, সেখানে কিন্তু কিছুটা আমাদের খটকা লাগছে। এইটা কেন বললো? একদমই তাই। কেউ দর্শক বন্ধু রয়েছেন? নমস্কার, কি রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি জীবননগর পাল বলছি। কোন জায়গা থেকে বলছেন? আমি বলছি বিধাননগর থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, বিধাননগর থেকে। আমার বয়স 84 ইয়ার। আমার বয়স 84 ইয়ার। বলুন। হ্যাঁ, আমি সকালবেলা হাঁটতে যাই, 5টার সময় মর্নিং ওয়াকিং করতে যাই কলকাতা স্টেশন। কোনো অসুবিধা নেই তো? মর্নিং ওয়ার্কে যান, কোনো অসুবিধা রয়েছে কিনা? আর কোনো প্রশ্ন? হ্যাঁ, 5টার সময় সব বেগে ঢুকে যাই, সমস্ত মাস্ক তো অবশ্যই। আমি একটা জায়গা জিজ্ঞাসা করছি, আপনি একটু উত্তর দিন। আপনার বাড়ির টিভিটা কি মিউট করেছেন আপনি? বেশ। উনি বললেন উনি মর্নিং ওয়ার্কে যান, প্রাতঃভ্রমণে যান, সেই জায়গায় কতটা ভয় থাকতে পারে বা ভয় আদেও রয়েছে কিনা? না,
প্রাতঃভ্রমণের বিষয় না, আমার কিছু ব্যক্তিগত মতামত আছে, সেটা অনেকে এটা মানতে পারে, কেউ মানতে পারে না। আমি বলবো এই শীতকালীন এই সময়টাতে প্রাতঃভ্রমণে গিয়ে না যাওয়াই ভালো। রোদ্দুরটা পড়ুক, আপনি রোদ্দুরটার সাথে ভিটামিন ডি পাবেন, যেটাও একটা অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন শরীরে প্রবেশ করা। এবং 84 বছর বয়স, তার হাড়ের অবস্থাটা কিন্তু কিছুটা দুর্বল, এটা মানতেই হবে। সেখানে রোদ্দুরটা পড়ার পর আপনি হাঁটুন। একটাই হচ্ছে, যেখানেই আপনি হাঁটবেন আপনি আজকে যদি আপনি আজকাল আবার কিছুদিন আগে পর্যন্ত লেকে একটা কৃত্রিম উপায়ে হাসতে হতো, মানুষ এমনি সহজে হাসাটা ভুলে গেছে। কৃত্রিম উপায় একটা লাফিং ক্লাব হতো, ওই কৃত্রিম উপায়ে হাসবেন না, তাহলে কিন্তু জলকণা প্রবেশ করতে পারে আর কোভিডও ঢুকতে পারে। সুতরাং আপনি প্রাতঃভ্রমণের জায়গায় আপনি দ্বীপ্রহারে ভ্রমণ করুন, সেখানেও আপনার যা বেনিফিট পাবেন, যা সুবিধা পাবেন, সেটা প্রাতঃভ্রমণেও পাবেন। বা কিছুটা সান্ধ্য ভ্রমণ করুন, রাত্রি ভ্রমণটা মানা করব, কারণ ঠান্ডা লেগে যেতে পারে। সুতরাং সেখানে রোদ্দুর পড়ার পর আপনি একটু হাঁটুন, কিন্তু একটাই হচ্ছে, ওই কৃত্রিম হাসির ক্লাবে ঢুকবেন না, জনসমাগমে যাবেন না। একদমই তাই। কেউ দর্শক বন্ধু রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? আমি অলোক মন্ডল বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার একটা জানার বিষয় ছিল যে টাকায় যে হাত দেওয়া হয়, এতে টাকাটা সঙ্গে সঙ্গে হাত দিয়ে হাতটা ধুয়ে ফেললে সাবান দিয়ে কি ভালো হবে, না না ধুয়ে কিছুক্ষণ পরে দিলে সেটা বেটার হবে? আপনি যখন টাকা ব্যবহার করছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন হচ্ছে আমি একজনের কাছ থেকে টাকাটা নিলাম, সে আমায় দিল, আমি সেই টাকাটা এক জায়গায় রাখলাম, রাখার পরেক্ষণেই কি আমাকে হাতটা ধুতে হবে? আমার মনে হয় সম্ভবত তাই। ডক্টর বিশ্বাস আরো ভালো উত্তর দিতে পারবেন। ডক্টর বিশ্বাস। টাকা নিয়ে মানুষের আলোচনা শেষ হয় না, এই জন্য টাকা মাটি, মাটি টাকা, টাকা মাটি, মাটি টাকা, রামকৃষ্ণদেব বলেছিলেন কামারপুকুরের মানুষ। তো সেই জন্যই টাকার বিষয়টা একটা কথা বলবো, উনি একটা দিকে রাখুন, নির্দিষ্ট জায়গায় রেখে। হ্যাঁ, ওনার কথাটাই ঠিক। আমি বলবো, আপনি যেটা বলছিলেন আমার সাথে সহমত হয়েছেন, যে হাতটা পরিচ্ছন্ন রাখুন, হাতটা ধুয়ে নিন, তাতে কিন্তু আপনি নিশ্চয়ই ভালো থাকবেন, তাতে আপনি বিপদমুক্ত থাকবেন। একদমই তাই। আমরা যে আলোচনায় ছিলাম, অবশ্যই আরও একটা দিক উঠে আসছে, তা হলো সদ্যজাত। সব থেকে একটা বড় চ্যালেঞ্জ আমরা প্রথম দিন থেকে দেখেছি যে অন্তঃসত্ত্বা এবং সদ্যজাত যারা বেবি নিতে যাচ্ছিলেন এবং যারা হসপিটালে যাচ্ছেন, যেসব অন্তঃসত্ত্বারা, তারাও কিন্তু কোভিড আক্রান্ত হচ্ছেন এবং সদ্যজাতরাও কিন্তু কোভিড আক্রান্ত হচ্ছেন। পরিসংখ্যান বলছে এই কমাসে সদ্যজাতদের কোভিড আক্রান্তের সংখ্যা হু করে বেড়েছে। এটা কতটা আশঙ্কা যোগাচ্ছে? ডক্টর বিশ্বাস, আপনি একজন ডাক্তার হয়ে কি বলবেন? নিশ্চয়ই নিশ্চয়ই আজকে এটা আশঙ্কা যোগাচ্ছে, কারণ সদ্যজাতক তারা তো ভালো করে কথা বলতে পারে না, তারা বোঝাতে পারে না তাদের অসুবিধা, তো তাদের বিপদ সীমার বাইরে চলে যেতে পারে যে কোনো সময়, দ্রুত শীঘ্রই চলে যেতে পারে। তো সেই দ্রুত গতিতে যাতে না যায়, বা বাড়ির পরিজনদের অনেক বেশি দায়িত্ব তাদের দেখা। কিন্তু একটা যেটা পরিসংখ্যান বলছে, সদ্যজাতকের মৃত্যু কম হয়েছে, কারণ যে রিসেপ্টরটা থাকে শরীরে সেটা অনেক কম। কিন্তু এর মানে না যে আমি ব্যাপারটাকে অবহেলা করব, অবহেলার জায়গা নেই। সদ্যজাতকের যদি দেখেন আপনি একটু শ্বাসকষ্ট হচ্ছে, খেতে চাইছে না, ডায়রিয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু শিশু বিশেষজ্ঞের কাছে আপনি যাবেন, তাকে বলবেন কষ্টটা, যদি প্রয়োজন হয় কোভিড টেস্ট হবে, চিকিৎসাও করা হবে। কারণ সদ্যজাতককে আপনি 5 বছরের নিচে তো আপনি মাস্ক পরাতে পারবেন না, পরাতে নেই, সেই জায়গাটাতেই অসুবিধা। এইগুলো বাড়ির পরিবারের যারা আছে তাদের কিন্তু খুব খেয়াল রাখতে হবে, নজর দিতে হবে। এবং সদ্যজাতদের নিয়ে যে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত হচ্ছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, আমি অনেকেই খেয়াল করেছি অনেককে যে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সদ্যজাতদের নিয়ে। আপনি যেমনটা বললেন 5 বছর আগে মাস্ক পরানো সম্ভব নয়, কিন্তু 5 বছরের পরেও, যারা 5 বছর পরেও যেসব শিশুরা রয়েছে তারাও মাস্ক পরছেন না এবং তাদেরকে মাস্ক পরানো হচ্ছে না, তাদেরকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়া হচ্ছে। এটা কতটা আশঙ্কা যোগাচ্ছে? এটা তো আশঙ্কাজনক। এটা তো পরিবার তাদেরকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, তাদেরকে ত্যাগ করতে হবে এই আনন্দ ফুর্তি গুলোকে। কারণ এই সময়টা আমরা একটা বিপদকালীন সময়,
আমরা এই পথ দিয়ে হাঁটছি। তো আশা করা যায় তাদের মধ্যে শুভবুদ্ধি আসবে যে এই সময়টা আমি তাদেরকে বাইরে না বের করলাম, খুব দরকার না প্রয়োজন না পড়লে। সেই ক্ষেত্রে যদি একটু অবহেলা একটু হালকা দিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা বিপদটাকে কিন্তু আমন্ত্রণ জানাচ্ছি। সেইটার থেকে যেন আমরা বিরত থাকি। আমাদের যা বিধান, শিশুরোগ বিশেষজ্ঞ যা বলবেন তার কথা অনুযায়ী আপনি এগিয়ে চলুন, যাতে সদ্যোজাত শিশু বা একেবারে খুবই অল্প বয়স যাদের, তারা যেন ঠিক মতো থাকে, তাদের শরীর যেন সুস্থ থাকে। একদমই তাই ডক্টর বিশ্বাস, আমাদের হাতে একদম সময় কম। যদি কেউ এখনও স্বাস্থ্যবিধি নিয়ে কোনো কনফিউশনে থাকে এবং অনেকেই ভাবছেন যে আমাদের স্ট্যান্ডার্ড যে গাইডলাইন, সেই গাইডলাইন আমি যদি মেনটেন করতে চাই, একদম তারা কি করবেন, অবশ্যই আমরা সেটা তুলে ধরলাম আজকের অনুষ্ঠান থেকে। একদম আমাদের হাতে সময় শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং টিভির ওপরে যারা বসেছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং প্রথম দিন থেকে আমাদের দায়বদ্ধ থেকে আপনাদের পাশে থেকেছি এবং একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি। আপনি ভাবুন আপনার বাড়ির কনিষ্ঠতম সদস্য কেমন থাকবেন এবং বাড়ির বয়োজ্যেষ্ঠরা কেমন থাকবেন, তার ফলাফল, তার হ্যান্ডেল কিন্তু আপনার হাতে এবং স্টিয়ারিংটা আপনার হাতে। আপনি যেরকম বিহেভিয়ার করবেন, আপনি যেভাবে থাকবেন, সেভাবেই কিন্তু আপনার পরিবার ভালো থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।